প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমরা সবাই জানো বর্তমানে আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, আর এই পরিস্থিতির কারণে আমাদের শিক্ষা কার্যক্রম একটু হলেও ব্যাহত হয়ে গিয়েছে। এটাকে কাটিয়ে ওঠার জন্য আমরা অনলাইন ক্লাস চালু করেছি। আশা করি তোমরা সকলেই এই ক্লাসগুলো করবে, তাহলে তোমরা বাড়িতে বসে খুব সুন্দর একটা প্রিপারেশান নিতে পারবে। তো এরই ধারাবাহিকতায় আমরা আজকে জীববিজ্ঞান প্রথম পত্র বইয়ের ষষ্ঠ অধ্যায় পড়া শুরু করব, যেটা নাম হচ্ছে ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা। তো এখন কথায় আসি যে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা আমরা যখন ক্লাস করেছিলাম তোমাদেরকে আমি একটা ছকের কথা বলেছিলাম যে উদ্ভিদ শ্রেণী বিন্যাসে একটা ছক আছে, যেটা বেনথাম হুকার শ্রেণী বিন্যাস। সেই শ্রেণী বিন্যাস অনুযায়ী তোমরা সবাই জানো যে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা এটা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ এর অন্তর্গত। তো সেই হিসেবে আমরা বলতে পারি যে ব্রায়োফাইটা হচ্ছে একটা অপুষ্পক উদ্ভিদ, আর টেরিডোফাইটাও একটা অপুষ্পক উদ্ভিদ। এখন আমরা যদি এই ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার বৈশিষ্ট্যগুলো কম্পেয়ার করে পড়ি, তাহলে আমরা কিন্তু বৈশিষ্ট্যগুলো সহজেই বুঝতে পারবো। তো আজকে আমরা যেই টপিকসগুলো পড়ার চেষ্টা করবো সেটা হচ্ছে ব্রায়োফাইটার বৈশিষ্ট্য দেখব, কিছু সংজ্ঞা আছে সেই সংজ্ঞাগুলো আমরা আউটলাইন করে পড়বো, এবং এই প্রেক্ষিতে প্রশ্ন হচ্ছে ব্রায়োফাইটসকে কেন উভচর উদ্ভিদ বলা হয়, তার সাথে আমরা রিক্সা উদ্ভিদ সম্পর্কে এটার বাহ্যিক গঠন আমরা পড়ব। তো ব্রায়োফাইটার বৈশিষ্ট্য যদি ওই শ্রেণীবিন্যাসটা অর্থাৎ বেনথাম হুকারের শ্রেণীবিন্যাসটা যদি তোমাদের মনে থাকে, তোমরা সবাই এই ব্রায়োফাইটার বৈশিষ্ট্য এক নিমেষেই বলতে পারবে। যেমন আমরা সবাই জানি, আমরা যারা ক্লাস করেছি সবাই জানি যে ব্রায়োফাইটা হচ্ছে অ্যাট ফার্স্ট অপুষ্পক উদ্ভিদ, তার মানে এটার কোনো ফুল হয় না। ঠিক আছে, এটার কোনো ফুল হয় না, এবং এর যেহেতু ফুল হয় না সেহেতু এর অঙ্গজ বৃদ্ধি ঘটে, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে এই ব্রায়োফাইট উদ্ভিদগুলো সাধারণত মূল, কাণ্ড, পাতায় সাধারণত ভাগ করা যায় না, তবে যেগুলো হায়ার ব্রায়োফাইটা সেগুলোকে কাণ্ড, পাতায় ভাগ করা যায়, এটা একটা বিষয়। একটা হচ্ছে এদের ভাস্কুলার টিস্যু নেই। ভাস্কুলার টিস্যু কাকে বলে তোমরা আশা করি সবাই জানো যে জাইলিয়াম ও ফ্লোয়েমকে একত্রে ভাস্কুলার টিস্যু বলে। তো ব্রায়োফাইটা উদ্ভিদগুলোর আসলে কোনো ভাস্কুলার টিস্যু নেই। এদের ভ্রূণ তৈরি হয় এবং এদের জননাঙ্গ হচ্ছে বহুকোষী, এবং এই জননাঙ্গটা বহুকোষী হলেও এর চারপাশে একটা আবরণ থাকে, এই আবরণটা হচ্ছে বন্ধ্যাকোষের আবরণ। যার বন্ধ্যাকোষ আবার কাকে বলে, এই কোষগুলো আসলে কোনো রিপ্রোডিউসের কাছে অংশগ্রহণ করে না, এই জন্য মূলত এদেরকে বলা হয় বন্ধ্যাকোষ। আরেকটা বিষয়, একটু আগে বললাম যে এ সকল উদ্ভিদকে মূল, কাণ্ড, পাতায় ভাগ করা যায় না। তো ভাগ করা যায় না, তাহলে মূলের পরিবর্তে এখানে একটা বিশেষ কিছু থাকে যেটাকে আমরা রাইজয়েড বলি, আর এই রাইজয়েডের সাথে এই ব্রায়োফাইটা উদ্ভিদগুলো মাটির সাথে নিজেকে আটকিয়ে রাখে এবং সেখান থেকে প্রয়োজনীয় খনিজ লবণ, পানি এগুলো শোষণ করে। একটা যেটা বিশেষ বৈশিষ্ট্য সেটা হচ্ছে এর যৌনজনন। এই যৌনজননটা গ্যামাস প্রকৃতির। গ্যামাস শব্দটা হচ্ছে গ্যামাস গ্যামাস প্রকৃতির। তো এই গ্যামাস প্রকৃতির যৌনজনন কাকে বলে, সেটা হচ্ছে যে সকল উদ্ভিদের মানে ডিম্বাণু বড়, ডিম্বাণুটা আকারে বড় এবং নিশ্চল, আর শুক্রাণুটা আকারে ছোট কিন্তু সচল, এই প্রকৃতির যে সকল উদ্ভিদের যৌনজনন হয় তাদেরকে গ্যামাস প্রকৃতির যৌনজনন আছে বলে মনে করা হয়। তাহলে এই ব্রায়োফাইটা উদ্ভিদের যে যৌনজনন সেটা হচ্ছে কি গ্যামাস প্রকৃতির। আরেকটা বিষয়, শুক্রাণুগুলো অবশ্যই ফ্লাজলা বিশিষ্ট। যেহেতু শুক্রাণুগুলো সচল, আমি ক্লাসে বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা খেয়াল করে দেখো, যে যেগুলো সচল সেগুলো অবশ্যই ফ্লাজলা থাকবে। তাহলে শুক্রাণু যদি সচল, অবশ্যই ফ্লাজলা আছে। এবং এই সকল উদ্ভিদগুলোর, এই ব্রায়োফাইটা উদ্ভিদগুলোর যে অংশটুকু মাটির দিকে থাকে সেই অংশটুকুতে এক ধরনের স্কেল বের হয়, স্কেলগুলো বহুকোষী হয়, আর রাইজয়েড তো থাকেই তার সাথে। এবং এই উদ্ভিদগুলো মানে গ্যামেটোফাইটিক, এই ব্রায়োফাইট উদ্ভিদগুলো গ্যামেটোফাইটিক। আর গ্যামেটোফাইটিক কি আমরা জানি যে গ্যামেটোফাইট মানে হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতি, গ্যামেটোফাইট হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতির। আর হ্যাপ্লয়েড কাকে বলে এটা তোমরা প্রথম চ্যাপ্টার যখন পড়েছিলে তখন এটা তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছিল যে হ্যাপ্লয়েড আসলে কি, যে কোনো জীবের, একটা জীবের যত সেট ক্রোমোজোম থাকার কথা সম্পূর্ণ সেটের এক সেট ক্রোমোজোমকে, যত সেট ক্রোমোজোম থাকার কথা তত সেট ক্রোমোজোমের এক সেট ক্রোমোজোমকে বলা হয় হ্যাপ্লয়েড। তো সেক্ষেত্রে ওটাকেই বলা হয় হ্যাপ্লয়েড বা গ্যামেটোফাইট কথাটা বলা হয়। তো এই ব্রায়োফাইট উদ্ভিদগুলো আসলে গ্যামেটোফাইটিক উদ্ভিদ। তো এই গেল একটা মোটামুটি ব্রায়োফাইটের বৈশিষ্ট্য। এখন এখানে বৈশিষ্ট্যর পাশাপাশি কিছু সংজ্ঞা আছে, যেমন সংজ্ঞা আছে ব্রায়োফাইটস কি, সাধারণত এক মার্কের সংজ্ঞায় আসে ব্রায়োফাইটস কি।
আসলে ব্রায়োফাইটসটা হচ্ছে সেটাই, যে ব্রায়োফাইটা বিভাগের অন্তর্গত সব উদ্ভিদগুলোকে একত্রে ব্রায়োফাইটস বলে। আশা করি বুঝতে পারছো যে ব্রায়োফাইটা বিভাগ, কিন্তু এটা আসলে ব্রায়োফাইটা বিভাগের যত উদ্ভিদ আছে সমস্ত উদ্ভিদগুলোকে একত্রে বলা হচ্ছে ব্রায়োফাইটস। এটা একটা কথা গেল, এটা আমরা বৈশিষ্ট্য পড়লাম, একটা সংজ্ঞা দেখলাম। একটা প্রশ্ন আছে, ব্রায়োফাইটসকে কেন উভচর উদ্ভিদ বলা হয়? ব্রায়োফাইটসকে কেন উভচর উদ্ভিদ বলা হয়? এখন এই উদ্ভিদগুলো আসলে জলে, স্থলে বা একটু স্যাঁতস্যাঁতে জায়গায় বা একটু আর্দ্র স্থলজ পরিবেশে জন্মায়, অর্থাৎ যেখানে একটু পানি থাকে এবং পানিটা একটু সম্পূর্ণ না কিন্তু একটু পানি ভেজা, এই অবস্থায় জায়গাগুলো জন্মায়। তো যেগুলো স্থলজ উদ্ভিদ আছে সেগুলো তো স্থলে জন্মাবে, যেগুলো একটু আর্দ্র পরিবেশে জন্মায় সেগুলো আর্দ্র পরিবেশেই জন্মাবে। তবে একটা জিনিস কি, এ সকল উদ্ভিদগুলোর যেখানেই জন্মাক না কেন এদের যৌন জন্মের জন্য অবশ্যই, অর্থাৎ নিষেকের জন্য অবশ্যই পানির প্রয়োজন আছে। পানি ছাড়া এই সকল উদ্ভিদের কখনো নিষেক সম্পন্ন হবে না, এই জন্য এই সকল উদ্ভিদকে ব্রায়োফাইটস বলা হয়। আশা করি বুঝতে পারছো। এই সকল উদ্ভিদগুলো যদি পরীক্ষায় আসে যে ব্রায়োফাইটসকে কেন উভচর উদ্ভিদ বলা হয়, তোমাদের কথা হবে এরকম যে এই সকল উদ্ভিদ স্থলে জন্মায়, জলেও জন্মায়, যা কিন্তু এই সকল উদ্ভিদের নিষেকের জন্য অবশ্যই পানির প্রয়োজন হয় বলে এদেরকে উভচর উদ্ভিদ বলা হয়। আশা করি বুঝতে পারছো। এখন একটা কথায় আসি, এখন একটা ব্রায়োফাইটা বিভাগের অন্তর্গত আসলে অনেক উদ্ভিদ আছে, পৃথিবীতে অনেক স্পিসিস আছে। তো তার মধ্যে থেকে তোমাদের পাঠ্যক্রমে একটা নির্দিষ্ট উদ্ভিদ সম্পর্কে বলা আছে, যেটা হচ্ছে রিক্সিয়া। দেখো রিক্সিয়া, বানানটা খেয়াল করো, RICCI, এই বানানগুলো আসলে তোমরা ভুল করো, এই জন্য তোমাদেরকে একটু স্পেসিফিকলিভাবে বলে দেওয়া হচ্ছে। তো এই উদ্ভিদের রিক্সিয়া সম্পর্কে আমরা এখন একটু আলোচনা করবো। এটা তোমার সিলেবাসে দেওয়া আছে, এই জন্য এটা আমরা সম্পর্কে এর আজকে বাহ্যিক গঠন পড়বো। এর পরবর্তীতে অন্য ক্লাসে একটা অভ্যন্তরীণ গঠন আছে, সেটাও আমরা পড়বো। তো আজকে আমরা বাহ্যিক গঠনকে পড়ি। এখন এই রিক্সিয়া উদ্ভিদটাকে কিন্তু আবার লিভার ওয়ার্ড বলা হয়। কি বলা হয়? লিভার ওয়ার্ড। লিভার ওয়ার্ড বলা হয়। লিভার ওয়ার্ড কেন লিভার ওয়ার্ড বলা হয়? আসলে এই উদ্ভিদগুলোর যে স্ট্রাকচার, এই ব্রায়োফাইটা শ্রেণীর উদ্ভিদগুলোর যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারগুলো মানে মানুষের যে লিভার আছে, লিভারের সাথে সাদৃশ্যপূর্ণ, এই জন্য এটাকে লিভার ওয়ার্ড বলা হয়। এই প্রশ্ন পরীক্ষা আসতে পারে যে লিভার ওয়ার্ড কাকে বলে। তো আসলে রিক্সিয়া শ্রেণীর রিক্সিয়া উদ্ভিদের একটা হিপাটিক্সিস শ্রেণী, হিপাটিকি একটা শ্রেণী আছে, এই হিপাটিকি শ্রেণীর সদস্যদেরকে একত্রে লিভার ওয়ার্ড বলা হয়। এই সময়টা সুন্দর করে বই দেওয়া আছে, তোমরা বই খুলেই দেখতে পাবে। এখন আমরা রিক্সা সম্পর্কে একটা ডিটেলস বর্ণনা দেখব। খুবই সহজ একটা বর্ণনা, আসলে কঠিন কিছুই হবে না। তোমরা একটু খেয়াল করো, আমরা জাস্ট শুধু দেখবো এটা দেখতে কেমন, কোথায় জন্মে এবং কোন অংশ কি বলে। এই তিনটা টপিককে মাথায় রেখে পড়লেই দেখবা যে রিক্সার বাহ্যিক গঠন খুবই সহজ। এখন দেখি রিক্সার আসলে কোথায় জন্মে, একটু বললাম যে এরা সাধারণত কোথায় জন্মে, স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মে, আর্দ্র পরিবেশে জন্মে এবং এরা জলজ স্থলজ উভয় পরিবেশেই জন্মাতে পারে। ঠিক আছে। এখন এরা বিভিন্ন যারা একটু মানে কিছু স্পিসিস আছে, এগুলো সাধারণত ছোটো ছোটো ডোবা পানিতে ভাসমান অবস্থায়ও পাওয়া যায়। তো এটা হলো বাসস্থান। তো এর আমরা বৈশিষ্ট্যগুলো দেখি। এখন তোমরা একটু খেয়াল করে দেখবে, আমরা কিন্তু একটু আগে ব্রায়োফাইটার বৈশিষ্ট্যগুলো একটু পড়ছি না? তো এই ব্রায়োফাইটার বৈশিষ্ট্য যা, রিক্সিয়ার বৈশিষ্ট্যও কিন্তু তাই। আসলে ওখানে আমরা স্পেসিফিকভাবে ব্রায়োফাইটার বৈশিষ্ট্য পড়েছি, এবং ব্রায়োফাইটার অন্তর্গত একটা উদ্ভিদ রিক্সিয়া। তাহলে রিক্সিয়ার বৈশিষ্ট্য কি ব্রায়োফাইটার বৈশিষ্ট্য থেকে আলাদা হবে? অবশ্যই না, একই রকম বৈশিষ্ট্য হবে। তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে যে আসলে বৈশিষ্ট্যগুলো একই রকম। যেমন দেখো, রিক্সা উদ্ভিদ থ্যালয়েড প্রকৃতির। থ্যালয়েড কথা মানে কি বলেছিলাম, যে এদেরকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। ঠিক তাই এই রিক্সা উদ্ভিদগুলোকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। এই যে আমরা একটা ছবি এঁকেছি, দেখো এই যে এখানে একটা ছবি আঁকানো হয়েছে, এটার মধ্যে কি মূল কাণ্ড পাতা কিছু দেখা যাচ্ছে? আমরা সাধারণত উদ্ভিদ বলতে যেটাকে বুঝি, উদ্ভিদ বললেই একটা চোখের সামনে যে ভেসে ওঠে, মাটিতে থাকবে, দাঁড়ায় থাকবে, মূলের সাহায্যে তারপর কাণ্ড থেকে পাতা দেবে, সেরকম কিছু কিন্তু দেখতে পাচ্ছি না। তাহলে এটা হচ্ছে থ্যালয়েড। তাহলে দেখো থ্যালাস প্রকৃতির এবং এদেরকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে, এখন এরা বিষমপৃষ্ঠ এটা, কারণ এর মাটির উপরের দিকে যে পৃষ্ঠটা থাকে সেটা হচ্ছে একরকম, আর মাটির দিকে যে অংশটুকু মূল রাইজের সাথে লেগে থাকে সেটা দিক আরেকরকম। এই জন্য এদিকে বলা হচ্ছে বিষমপৃষ্ঠ। বিষম মানে অন্যরকম, ভিন্ন রকম, একই রকম না, এই জন্য বলা হচ্ছে বিষমপৃষ্ঠ। তাহলে দেখো, এটা হচ্ছে গ্যামেটোফাইটিক উদ্ভিদ। গ্যামেটোফাইট কেন বলছি আমরা, এটা আমরা একটু আগেই বলে দিলাম। তো এটা হচ্ছে গ্যামেটোফাইটিক উদ্ভিদ, থ্যালয়েড প্রকৃতির
এবং এটা বিষমপৃষ্ঠ। এখন এই থ্যালাসটা সবুজ শায়িত, মানে মাটির সাথে লেগে থাকে, সবুজ শায়িত, এবং এটা হচ্ছে মানে দ্র্যাক শাখা বিশিষ্ট। দ্র্যাক শাখা বিশিষ্ট মানে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে দুইটা আমরা ওয়াইয়ের মতো একটা শেপ হয়ে আছে, ওয়াইয়ের মতো, দেখো ওয়াইয়ের মতো দেখতে, এই ওয়াইয়ের মতো শেপ বলে এটা কিন্তু একটা থ্যালাস। এই থ্যালাস এসে সামনের দিকে দেখো দুই ভাগে ভাগ হয়ে গেছে, এই জন্যটাকে বলা হচ্ছে দ্যাগ্র শাখা বিশিষ্ট। এই ওয়াইয়ের মতো আকৃতি বলে এর মাথাগুলোকে বলছে দ্যাগ্র শাখা বিশিষ্ট। তাহলে থ্যালাস শায়িত বিষমপৃষ্ঠ এবং এর মাথাটা দ্যাগ্র শাখা বিশিষ্ট, যেটা দেখতে ওয়াই আকৃতির। একটা বিষয়, এই থ্যালাসের দেখো এখানে এই দ্যাগ্র শাখার মাঝখানে যে একটা খাঁজের তৈরি হলো, উপরে একটা দেখো ভি শেপের মতো খাঁজের তৈরি হলো, এই খাঁজটাকে বলা হয় অগ্রস্ত খাঁজ। কি খাঁজ? অগ্রস্ত খাঁজ। এই যে এখানে যে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা খাঁজ, এগুলো প্রত্যেকটা একটা খাঁজ, এটাকে বলা হচ্ছে অগ্রস্ত খাঁজ। অগ্রস্ত মানে কি সামনের দিকে আছে, এই জন্য অগ্রস্ত খাঁজ বলা হচ্ছে। এবং দেখো অগ্রস্ত খাঁজ থেকে শুরু করে মধ্য বরাবর একটা শিরা দেখা যাচ্ছে, এই যে এই যে মধ্যে একটা শিরা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ এখানে একটা শিরা, ওখানে একটা শিরা। তো এই যে শিরাগুলো এটাকে বলা হচ্ছে মধ্য শিরা, যেহেতু মধ্য বরাবর অবস্থান করছে এই জন্য আমরা বলছি মধ্য শিরা। কথাগুলো কিন্তু খুবই সহজ, নামগুলো খুবই সহজ, ছবির সাথে নামের অনেক মিল আছে, মধ্যশিরা বলা হচ্ছে। এখন একটা বিষয়, আসলে কিন্তু যদি কেউ মনে করো যে এই পুরোটাই একটা রিক্সিয়া, আসলে তা না কিন্তু। এই যে এইটা একটা রিক্সিয়া, এটা একটা রিক্সিয়া, এরকম করে অনেকগুলো রিক্সা উদ্ভিদ একত্রে চক্রাকারে অবস্থান করে, একত্রে চক্রাকারে অবস্থান করে দেখো একটা ফুলের মতো অবস্থান মনে হচ্ছে, এই অবস্থান করে বলে এই দশটাকে বলা হচ্ছে রোজের দশা। রোজ মানে গোলাপ ফুল, সেখান থেকে আসছে রোজের দশা, রোজ সেখান থেকে রোজের। তাহলে এইটাই কিন্তু একটা থ্যালাস, এইটা একটা থ্যালাস, কিন্তু এখান থেকে অনেকগুলো থ্যালাস একত্রে যুক্ত হয় বলে দেখতে ফুলের মতো মনে হয়, এই জন্য বলা হয় রোজের দশা। আর এই যে থ্যালাসটা আমি বললাম, একটু আগে বললাম বিষমপৃষ্ঠ, তাহলে এই উদ্ভিদটার উপরের দিক থেকে এই অবস্থায় আছে, নিচের দিকে কেমন দেখতে? নিচের দিকে আমরা জানি যে কি রাইজয়েড আর স্কেল বের হয়, রাইজয়েড আর স্কেল। এই রাইজয়েড আর স্কেলের সাহায্যে এটা কিন্তু মাটির সাহায্যে লেগে থাকে, লেগে থেকে কী করে খনিজ লবণ আর পানি শোষণ করে। এখন এই যে রাইজয়েড স্কেল, রাইজয়েডগুলো কিন্তু সবসময় বহু রকমের হয়, একটা হচ্ছে মসৃণ, একটা অমসৃণ। যেটা অমসৃণ সেটাকে অনেক একটু হালকা পাতলা, একটু মানে খাস থাকে একটু, ওটাকে বলা হয় অমসৃণ। আর যেটা মসৃণ সেটা সম্পূর্ণ প্লেন থাকে, এটার গায়ে কোনো খাস বা কোনো উপশিরা থাকে না। তো এই গেল আমাদের রিক্সিয়ার বাহ্যিক গঠন। তো এটা আমি আরেকবার বলে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে যে কতটুকু লিখলে তোমাদের অ্যান্সারটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। তাহলে কি আমি বলি, রিক্সিয়া থ্যালাস গ্যামেটোফাইটিক অর্থাৎ হ্যাপ্লয়েড। এই উদ্ভিদটি থ্যালাস প্রকৃতির, এর মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, তবে মূলের পরিবর্তে রাইজয়েড থাকে। এই উদ্ভিদটা রিক্সিয়া থ্যালাসটায় বিষমপৃষ্ঠ এবং এর অগ্রভাগে, থ্যালাসটার অগ্রভাগে দ্বিখণ্ডিত হয়ে যায় এবং দেখতে ওয়াই আকৃতির হয়। এই শাখাকে দ্র্যাগ্র শাখা বলে। দ্র্যাগ্র শাখা বরাবর এই থ্যালাসের মধ্য বরাবর একটা শিরা থাকে, যে সেটা একেবারে কেন্দ্র পর্যন্ত বিস্তৃত হয়, সেই শিরাকে বলা হয় মধ্য শিরা। এবং এই শিরার বরাবর সম্মুখ দিকে একটি খাঁজ থাকে, এটাকে বলা হয় অগ্রস্ত খাঁজ। অনেকগুলো থ্যালাস একত্রে অবস্থান করে গোলাপ ফুলের পাপড়ির মতো অবস্থা তৈরি করে, এই অবস্থাকে বলা হয় রোজেট অবস্থা। রিক্সিয়া থ্যালাসের তলদেশে বহুকোষী স্কেল এবং এককোষী রাইজয়েড তৈরি হয়, যেগুলোর সাহায্যে এটি মাটি থেকে পানি খনিজ লবণ শোষণ করে। এবং রাইজয়েডগুলো দুই রকমের হয়, একটা হচ্ছে মসৃণ, একটা অমসৃণ। মসৃণটার মধ্যে কোনো খাঁজ বা কোনো রোম থাকে না, কিন্তু অমসৃণ রাইজয়েড যেটি, সেটির মধ্যে অনেক খাঁজ থাকে, কিছু খাঁজ থাকে এবং কিছু রোমও থাকতে পারে। এই গেল আমাদের আজকের পড়া। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো পড়াটা। যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপের প্রশ্ন করবে, অবশ্যই সেটা অ্যান্সার দেওয়া হবে। আর আশা করি তোমরা সবাই পড়াটা ভালো করে দেখবে, যেহেতু এটা অনলাইন ক্লাস, তোমাদের অনেক সমস্যা থাকতে পারে। তোমরা অবশ্যই পাশে স্টাডি করবে, বইয়ের সাথে হেল্প নিবে, বইয়ে পড়া করবে এবং লেকচারটা বুঝতে না পারলে বারবার দেখবে। আরও বুঝতে না পারলে তোমরা অবশ্যই গ্রুপে আমাকে প্রশ্ন করবে, সেটা অ্যান্সার দেওয়া হবে। আশা করি তোমার সবাই ভালো থাকবে এবং নেক্সট ক্লাসে আমরা নতুন একটা টপিক সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ।